চলুন আজ আমরা রহমতপুরের এমনই এক গল্প শুনব যা আমাদের দেখাবে মানুষের চরিত্রের দুটো ভিন্ন দিক, একদিকে নিঃস্বার্থ ভালোবাসা আর অন্যদিকে সাংঘাতিক লোভ আর হিংসা। এই গল্পটা কষ্ট, জাদু আর শেষ পর্যন্ত ন্যায় বিচারের এক অসাধারণ উপাখ্যান। গল্পের একেবারে শুরুতেই তাই একটা প্রশ্ন চলে আসে, আচ্ছা, ধৈর্য আর করুণার মতো গুণগুলো কি লোভ বা অবিচারের মতো শক্তিশালী অনুভূতির সামনে টিকতে পারে? চলুন এই প্রশ্নের উত্তরটাই আমরা খুঁজব গল্পের গভীরে গিয়ে। এই গল্পের মূল চরিত্র, মানে যার কথা আমরা বলছি, তার নাম মরিয়াম, একজন বিধবা যার জীবনে কষ্টের শেষ নেই। কিন্তু তার এই প্রার্থনাটা শুনুন, নিজের জন্য সে কিছুই চায়নি, চেয়েছে শুধু তার পরিবারের মঙ্গল। এখান থেকেই তার নিঃস্বার্থ মনের পরিচয় পাওয়া যায়। তো একদিকে যেমন মরিয়ম, অন্যদিকে তার দুই জা শবনম আর জয়া, আর তাদের মধ্যে তফাৎটা সে তো আকাশ আর পাতালের মতো। মরিয়ম যেখানে নীরবে সব অত্যাচার সহ্য করে পরিবারের সেবা করে যায়, সেখানে তার যারা তাকে বোঝা মনে করে আর সারাক্ষণ তাকে কষ্ট দেওয়ার নতুন নতুন ফন্দি আটে। আর এই ঘৃণা, এই হিংসা একটা সুযোগ খুঁজছিল, আর সেই সুযোগটা চলে এলো একটা চুরির ঘটনাকে কেন্দ্র করে। বাড়ির কর্ত্রী জিনাত বেগমের একজোড়া সোনার কঙ্কন আলমারি থেকে গায়েব হয়ে গেল, আর এই ঘটনাটাই মরিয়মের জীবনকে একটা ভয়ঙ্কর দিকে ঠেলে দিল। দেখুন ষড়যন্ত্রটা কিভাবে সাজানো হলো। শবনম সঙ্গে সঙ্গে বলে উঠল যে সে মরিয়মকে ঘর থেকে বের হতে দেখেছে। জয়া তো আরও এক কাঠি ওপরে, সে বলতে শুরু করল যে মরিয়ম তার ছোট ছেলেটাকে দিয়ে এই চুরি করিয়েছে। আর শেষে পরিকল্পনা মাফিক চুরিগুলো মরিয়মের কাপড়ের ভেতর থেকে বের করে নাটকটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হলো। ভাবা যায়, শুধুমাত্র একটা মিথ্যে সন্দেহের বশে নিজের বাড়ির বউকে তাকে এইভাবে বলা হলো। এই কথাগুলো ছিল মরিয়মের জন্য সবচেয়ে বড় আঘাত। তার শাশুড়ি জিনাত বেগম কোনো কিছু যাচাই না করেই তাকে বাড়ি থেকে বের করে দিলেন। এক মুহূর্তে মরিয়মের সব কিছু শেষ হয়ে গেল। মাথা গোজার ঠাঁইটুকুও আর রইল না, সাথে শুধু তার ছোট ছেলেটা। সম্পূর্ণ একা আর আশাহীন অবস্থায় সে পথে নেমে এলো। কিন্তু কথায় বলে না, যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন ওপরওয়ালা ঠিকই কোনো না কোনো রাস্তা খুলে দেন। মরিয়মের ক্ষেত্রেও কি তাই হলো? যখন সে একেবারে ভেঙে পড়েছে, ঠিক তখনই তার জীবনে এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি। নদীর ধারে বসে যখন মরিয়ম কাঁদছিল, তখন এক তৃষ্ণার্ত বৃদ্ধা তার কাছে জল চাইল। নিজের কাছে থাকার শেষ জলটুকুও মরিয়ম কিন্তু নির্দ্বিধায় তাকে দিয়ে দিল। আর তখনই ঘটল অবাক করা ঘটনাটা। সেই বৃদ্ধা আসলে ছিলেন একজন ছদ্মবেশী পরী, আর তিনি মরিয়মকে এই গভীর কথাগুলো বললেন। উপহার হিসেবে পরী মরিয়মকে দিল একটা ছোট্ট স্বচ্ছ পাথর। এটা কিন্তু শুধু একটা পাথর ছিল না, এটা ছিল মরিয়মের ভালো মনের, তার দয়ার একটা প্রতিদান। এই পাথরের মধ্যেই লুকিয়েছিল তার ভাগ্য পরিবর্তনের ক্ষমতা। আর সেই পাথরের জাদুতে কি হলো জানেন? মরিয়মের ভাগ্যটা যেন 180 ডিগ্রি ঘুরে গেল। তার সেই ভাঙাকুড়ে ঘর চোখের পলকে হয়ে গেল এক বিশাল মার্বেলের প্রাসাদ। যেখানে ছিল ক্ষুধা আর ঠান্ডা, সেখানে এখন শুধুই শান্তি আর প্রাচুর্য। পার্থক্যটা একবার ভাবুন, একদিকে মরিয়মের নতুন প্রাসাদের শান্তি আর আনন্দ, আর ওদিকে তাকে ছাড়া সেই পুরনো হাভেলিটার কি অবস্থা। অবহেলা, নোংরা আর অসুস্থতায় ভরে গেছে বাড়িটা। জিনাত বেগম জ্বরে কাতরাচ্ছেন, কিন্তু তার সেবা করার মতো কেউ নেই। তো এই খবরটা যখন শবনম আর জয়ার কানে গেল, তখন কি হতে পারে? তাদের তো হিংসায় গা জ্বলে যাওয়ারই কথা। ঠিক তাই হল, তারা মরিয়মের এই ভাগ্যবদল কিছুতেই মেনে নিতে পারছিল না। লোভে অন্ধ হয়ে শবনম যখন মরিয়মের কাছে সেই পাথরের জন্য গেল, তখন সেই ছদ্মবেশী পরী তাকে একটা পরীক্ষায় ফেলল। বলল, তুমিও পাথর পেতে পারো, কিন্তু তার জন্য এই কাজগুলো করতে হবে। শবনমের মনের ভেতরটা যাচাই করার এটাই ছিল সুযোগ। এখানেই কিন্তু আসল পার্থক্যটা ধরা পড়ে গেল। মরিয়মের দান ছিল মন থেকে, কোনো কিছু পাওয়ার আশা না করে। আর শবনমের দান, সেটা ছিল স্রেফ একটা লেনদেন, একটা সদা। সে একটা পুরনো আংটি দিয়েই পরীর থেকে বড় পুরস্কারের আশা করছিল। আর যেই না শবনম তার দান শেষ করল, তখনই সেই বৃদ্ধা তার আসল রূপে ফিরে এলো। সে আসলে একজন পরী। এবার শুরু হলো আসল বিচার। শবনম আর জয়ার মুখোশ খুলে দেওয়ার সময় এসে গিয়েছিল। পরী শবনমকে যা বলল তা ছিল একেবারে সত্যি। তুমি দান করনি, তুমি সওদা করেছ। মানে তোমার মনে কোনো দয়া ছিল না, ছিল শুধু সীমাহীন লোভ। আর সেই লোভটাই তোমার হাত দিয়ে একটা ভাঙা আংটি দান করিয়েছে। আর সেই লোভের শাস্তিও হল ভয়ঙ্কর। শবনম যে হাড়টা দিয়েছিল, সেটা হঠাৎ একটা জীবন্ত সাপ হয়ে তার গলা পেঁচিয়ে ধরল।
ভাবা যায় মিথ্যে আর লোভের পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা ছিল তারই প্রমাণ। এইবার প্রাণের ভয়ে শবনম আর মিথ্যে ধরে রাখতে পারল না। চিৎকার করে সে তার সব অপরাধ স্বীকার করল। সবার সামনে সে বলে দিল যে সেই শাশুড়ির কঙ্কন চুরি করে মরিয়মকে ফাঁসিয়েছিল। দিদিকে দেখে জয়াও আর চুপ থাকতে পারল না। সেও স্বীকার করল যে লোভে পড়েই সে এই ষড়যন্ত্রে সামিল হয়েছিল। এভাবেই দিনের আলোর মতো সব সত্যিটা প্রকাশ পেয়ে গেল। সত্যিটা সামনে আসার পর পুরো পরিবার যেন ভেঙে পড়ল। শাশুড়ি জিনাত বেগম মরিয়মের পা ধরে ক্ষমা চাইলেন, আর মরিয়ম সে তার মহানুভবতায় সবাইকে ক্ষমা করে কাছে টেনে নিল, কারণ সে জানত ক্ষমা করতে পারাই সবচেয়ে বড় গুণ। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর পরিবারটিকে কিছু আশীর্বাদ দিল, এমন আশীর্বাদ যা শুধু তাদের ধন সম্পত্তি ফিরিয়ে দিল না, বরং তাদের ভবিষ্যৎ জীবনটাকে সুরক্ষিত করল। এমনকি শবনম আর জয়াকেও মা হওয়ার আশীর্বাদ দিল, যাতে তারা ভালোবাসার আসল অর্থ বুঝতে পারে। তাহলে দেখুন গল্পটা শেষে এসে কোথায় দাঁড়ালো। চরিত্রগুলোর কি অনিবার্য পরিবর্তন। যে মরিয়ম ছিল বিতাড়িত, সেই আজ পরিবারের কর্ত্রী, আর যারা ছিল ক্ষমতাবান তারাই আজ অনুতপ্ত হয়ে সেবা করছে। ঘৃণার ওপর ভালোবাসা আর ক্ষমার জয় হয়েছে। এই গল্পটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা সম্পদ বলতে যা বুঝি, মানে টাকা পয়সা, গয়নাগাটি, সেটাই কি আসল সম্পদ, নাকি মানুষের ভেতরে দয়া, মায়া, সততা এগুলোই সত্যিকারের ঐশ্বর্য? উত্তরটা শায়দ এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে।